2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজধানী ছাড়িয়ে এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। শুরুর দিকে এই আন্দোলনকে সরকার পাত্তা না দিলেও এখন নড়ে চড়ে বসেছে সরকারের শীর্ষ মহল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাওয়ার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী যখন বেইজিংয়ের পথে, তখন 7 মন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক। এখন সরকার পতনের এক দফা এক দাবি বিএনপির। সে ঘোষণা দিয়ে নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বৃহস্পতিবার থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপির অঙ্গ সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বিএনপি নেতারা বলেন, হারিকেন ধরার কিংবা পালানোর সময় পাবে না ক্ষমতাসীনরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি যখন আপনাদের সঙ্গে লাইভে আছি, তখন ঢাকা শহর কার্যত অচল, এবং এই ঢাকা শহরে আজকে যারা রাস্তায় বের হয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে আজকের নগর জীবনটা কেমন ছিল, এবং কোটা বিরোধী আন্দোলনের যে সকল নেতা এবং কর্মী এবং সাধারণ ছাত্রছাত্রী যারা দল বেঁধে রাস্তায় নেমেছিলেন এবং এখনো পর্যন্ত অনেক জায়গাতে আছেন, তাদের চোখে ভাষা কেমন ছিল, মুখের ভাষা কেমন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শরীরের ভাষা কেমন ছিল, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার রাজপথে যে একটা ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হয়েছে, সেই ঐতিহাসিক মুহূর্তে পুলিশ কি কাজ করেছে, রাস্তায় আটকে পড়া সাধারণ মানুষ কি করেছে, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কি করেছে, এবং সরকারের সমর্থক ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠন যারা আছে তাদের ভূমিকাই বা কেমন ছিল, এই বিষয়গুলো দেখার জন্য মূলত আমি আজকে বেশ প্রায় 2 ঘন্টা ঘোরাফেরা করেছি বিভিন্ন এলাকাতে। এবং একজন সাধারণ পথচারী হিসেবে যে দৃশ্য আমি দেখেছি, সেই বিষয়গুলোই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ এখানে এসেছি। প্রথমত যে আন্দোলন চলছে, এরকম আন্দোলন আমি কখনো দেখিনি। ইংরেজিতে একটা শব্দ আছে কেপিআই জোন। তো খুবই গুরুত্বপূর্ণ যে এলাকাগুলোতে সাধারণত কখনোই মিছিল মিটিং হয় না, কোনো আন্দোলনকারীকে কখনো সে সমস্ত এলাকায় ঢুকতে দেওয়া হয় না। যেমন প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি, গণভবন বঙ্গভবনের কাছাকাছি, ক্যান্টনমেন্টের ভিতর, মন্ত্রীপাড়া, মিন্টু রোড, এই সমস্ত এলাকা খুবই গুরুত্বপূর্ণ এলাকা। তো আজকে যেটা দেখলাম সেটি হলো যে এই রমনা পার্কের চারিদিকের যে এলাকাগুলো, গুরুত্বপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে মন্ত্রীপাড়া, মিন্টু রোড, এই সকল এলাকা পুরোটাই কোটা বিরোধী আন্দোলনকারীদের দখলে ছিল। এবং অন্যান্য সময় পুলিশের মধ্যে যে ধরনের অ্যাঙ্গার থাকে, তারা যেভাবে ওয়ার বুট বা গাম বুট পরে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকে, আজকের দিনটিতে কোথাও পুলিশদেরকে ঠিক আমরা ওভাবে দেখিনি। তারা অনেকটা ঢিলাঢালা ভাবে দাঁড়িয়েছিল, এবং অনেকে তামসা দেখেছে, অনেকে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করেছে, কেউ হাই তুলেছে। অন্যান্য যারা রাস্তায় আটকা পড়েছিল, বিশেষ করে সরকারি কর্মকর্তা, কোনো গাড়ির সামনে
লেখা ছিল অর্থ মন্ত্রণালয়, কোথাও কোথাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে এই বা কোথাও কোথাও পুলিশ, এই স্টিকার সম্বলিত যে গাড়িগুলো ছিল, এই গাড়িগুলোতে চড়ে অন্য সময়টিতে যারা দাপট দেখাতেন, বা ধরেন পুলিশের বড় কর্তা, সেক্রেটারি সাহেব বা সচিবালয়ের বড় কর্তা, তারা রাস্তাঘাটে চলতে গিয়ে এই বডিগার্ড নিয়ে কখনই কোনো আইন শৃঙ্খলার তোয়াক্কা তারা করতেন না। কিন্তু আজকের দিনে যেটা দেখলাম যে তারা ঠায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, কোনো অবস্থাতেই তারা সেখান থেকে যেতে পারছেন না, এবং সবার চেহারার মধ্যে একটা আতঙ্ক, ভয়, বিরক্তি বলবো না, একটা আতঙ্ক। এবং গাড়ির গ্লাস দিয়ে তাদের যে মুখমণ্ডল আমি দেখছিলাম, তাতে মনে হলো যে খুব একটা অস্বস্তির মধ্যে সরকারি কর্মকর্তা হিসেবে তারা সেখানে রয়েছে। এবং কিছু স্পর্শকাতর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, তাদের গাড়িগুলো যেগুলো সাধারণত কালো গ্লাস দিয়ে মোড়ানো থাকে, সেই গাড়িগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকাতে দাঁড়িয়েছিল, এবং সেই গাড়ির মধ্যে যাত্রী আদৌ ছিলেন কিনা বলা যাবে না। তো এরকমভাবে যারা আন্দোলনকারী, পুরো শাহবাগ থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত, মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন, আবার প্রধান বিচারপতির বাসভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মুখ পর্যন্ত, ইন্টারকন্টিনেন্টাল থেকে সেই যে আবার শাহবাগ পর্যন্ত, এই পুরো এলাকাটা ছিল কোটা বিরোধী আন্দোলনকারীদের দখলে। এবং তারা খুব ছোট ছোট, কোনো মিছিল করেনি, মিটিং করেনি, কোথাও তারা ক্রিকেট খেলেছে, কোথাও তারা পথচারীদের সঙ্গে আলাপ আলোচনা করেছে, অনেক পথচারী এগিয়ে এসে তার সমস্যার কথা বলেছেন। তো এরকম তাদের কথাবার্তা শোনার পরে 2-4টে গাড়ি তারা ছেড়ে দিয়েছেন, কোনো হুন্ডা তারা ছেড়ে দিয়েছেন, আবার বেশিরভাগ ক্ষেত্রে তারা ছাড়েননি কথাবার্তা শোনার পরে। এবং অনেকে যেমন খুব রাগ হয়ে তাদের সামনে এসছেন যে আমার এই সমস্যা, তো তাদের সাথে খুব যাকে বলে ধীর স্থির ভাব নিয়ে এই কোটা বিরোধী যারা আন্দোলনকারী, তারা কিন্তু পুরো পরিস্থিতি সামাল দিয়ে রাজপথের পুরো নিয়ন্ত্রণ তাদের ছিল, আমি যতটুকু দেখেছি। তো এই বিষয়ে আরো কিছু কথাবার্তা বলবো যে এটার আফটার ইফেক্ট কি হতে পারে, এবং এই আন্দোলনের ভবিষ্যৎটা কি হতে পারে, এবং আন্দোলনটা কেন হলো, কোন অবস্থাতে হলো, এর মধ্যে কি কি অশনি সংকেত আছে, ভারতের কি পলিটিক্স আছে, চীনের কি পলিটিক্স আছে, প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে রয়েছেন, এবং হঠাৎ এই সময়টিতে এই যে দুর্বোধ্য এরকম একটি আন্দোলন, আবার যখন প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন তখন সেন্ট মার্টিনে হঠাৎ করে যে সমস্যার সৃষ্টি হল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে আসি যে কারা কারা এই লাইভে আমার সঙ্গে আছেন। সম্মানিত দর্শক, আমরা প্রায় 5 মিনিট কথা বলেছি, 466 জন আছেন এখানে। আসসালামু আলাইকুম, সবাই সালাম দিয়েছেন। যারা যাচ্ছেন, ভাইজান কেমন আছেন, সবাই সালাম দিয়েছেন। ওয়াসিং ফ্রম টরন্টো কানাডা, শরীফুল ইসলাম ভাই বলেছেন গর্জি উঠুক আরেকবার, ববি হাসান বলেছেন। যাক, এনিওয়ে, তো যেটা বলছিলাম যে আমার কাছে এই কোটা বিরোধী আন্দোলনটি মনে হচ্ছে যে রাজনীতির ময়দানে ঈশান কোণে ঠিক সিঁদুরে মেঘ নয়, কালো ঘন ঘটা মেঘের যে গর্জন, এটি আমার কাছে মনে হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে ব্রিটেনে একটা সাধারণ নির্বাচন হয়ে গেল, এবং সেই নির্বাচনে ঋষি সুনাক পরাজিত হলেন, এবং তার যে বক্তব্যটি পরাজিত হওয়ার পরে তিনি বললেন যে আমি বুঝতে পারিনি যে আমাকে কেন্দ্র করে বা আমাদেরকে কেন্দ্র করে আপনাদের যে রাগ ছিল, ক্রোধ ছিল, এটা আমি বুঝতে পারিনি। এত বেশি ক্রোধ ছিল, এবং এই ক্রোধের কারণে আমার অনেক ভালো ভালো সহকর্মী, তাদের অনেক ভালো ভালো কাজ এবছর মাঠে মারা গিয়েছে। এবং আমি যেহেতু এই পার্টির নেতা, এই দায়িত্ব স্বীকার করলাম, আমি পদত্যাগ করব এই দলের প্রধান থেকে, এবং আই এম সরি। তো বোঝার চেষ্টা করুন যে চোখের ভাষা এমন একটা জিনিস, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মিস্টার ঋষি সুনাকও কিন্তু সেই জিনিসটি বুঝতে পারেননি, ক্ষমতা চলে যাওয়ার পর বুঝতে পেরেছে। তো এখন বাংলাদেশের যে জনগণের মনের ভাষা, তাদের চোখের ভাষা, এই সময়টিতে আপনি যদি দেখতে পারতেন, সেটা হলো যারা আন্দোলন করছে, তো বেশিরভাগ মানুষ দূর থেকে তাদের সাফল্য কামনা করছে। যারা একেবারে রাস্তায় নেমে দুর্ভোগের মধ্যে পড়ছেন, তারা নিঃসন্দেহে বিরক্ত। তারপর যারা সরকার সমর্থক আছেন, তারা তো অবশ্যই ক্রোধান্বিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের যারা একেবারে আম জনতা, যারা 2014 সনে সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারেননি,
2018 সনে কিছুই করতে পারেননি, 24 সনে তো একেবারে রামধরা খেলেন। তারা দেখা গেল এই যে বিশ্ববিদ্যালয়ের যে সকল ছেলেরা মেয়েরা এই রাজপথে নেমে এসেছে, তাদের মধ্যে নিজেদের যে ইচ্ছা এটি তারা বাস্তবায়ন করার জন্য তাদের সেই যাকে বলে কর্মকাণ্ডের উপরে তাদের যে ওয়েল উইশ ডিজায়ার এটি তারা ছেড়ে দিয়েছে। 2 নম্বর হলো যে এইবারের যে কোটা বিরোধী আন্দোলনটি ঠিক 2018 সনের কোটা বিরোধী আন্দোলনের মতো নয়। তখন ওই আন্দোলনের একটা স্পেসিফিক উদ্দেশ্য ছিল, একটা নেতৃত্ব গড়ে উঠেছিল, কিন্তু এবার কেন যেন এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমজনতার মধ্যে। দ্বিতীয়ত এটির ঠিক ওই সময় যেমন নুরুল হক নুরু বা রাশেদ ওদের যেমন একটা নেতৃত্বের জায়গাতে চেনা যাচ্ছিল, এখনো পর্যন্ত এবার নেতৃত্বের জায়গাগুলো চেনা যাচ্ছে না। ফলে বিচ্ছিন্নভাবে সাধারণ ছাত্র এবং ছাত্রীরা তারা এই আন্দোলন পরিচালনা করছে, যার ফলে কি হচ্ছে সরকারের জন্য এই আন্দোলন নিয়ন্ত্রণ করা একেবারে দুরূহ একটি বিষয়। এই আন্দোলনের যে কোনো একটা জায়গাতে যদি ন্যূনতম আঘাত করা হয়, বারুদের মতো এটি ছড়িয়ে পড়বে। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে, আর কিছুদিন পর এটি কলেজ পর্যায়ে চলে যাবে, এবং আরো কিছুদিন পর এটা দেখা গেল যে স্কুল মানে বিদ্যালয় পর্যায়ে, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এটা চলে যাবে। এমনকি যদি এটা প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু হতাশ হওয়া মানে অবাক হওয়ার কিছু থাকবে না। তো এর কারণটা হলো যে যে সমস্ত পরিবারের সন্তানেরা এই রাজপথে নেমেছে, প্রায় সব পরিবারই কিন্তু অঢেল, অফুরন্ত, সীমাহীন পর্বত সমূহ সমস্যা রয়েছে। অর্থনৈতিক সমস্যা, তারপর অভাব, অভিযোগ, চাকরিহীনতা, রাজনীতির ফ্রাস্ট্রেশন, সব মিলিয়ে যারা রাজপথে নেমে এসেছে তাদের এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গে পারিবারিক ফ্রাস্ট্রেশনটাও কিন্তু কাজ করছে। এবং যেহেতু তারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল যে মানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন এবং বাংলাদেশের মাটিতে আছেন, ফলে এই বাংলাদেশের যে চলমান অর্থনৈতিক সমস্যা, চলমান রাজনৈতিক সমস্যা, এবং এই মুহূর্তে আমাদেরকে নিয়ে ভারত কি খেলছে, আমাদেরকে নিয়ে চীন কি খেলাধুলা করছে, বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের এই তরুণ সমাজের যারা এই রাজপথে আছেন তারা কম বেশি সবাই জানেন এবং তারা মর্মাহত। এবং এর মধ্যে দেখুন আজকেই এই একেবারে একটা ভাইরাল মানে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, সেখানে একজন চেয়ারম্যানের সাবেক ড্রাইভার, সে ড্রাইভার বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করেছে। এখন কোটা থাকুক বা না থাকুক, এইরকম দুর্নীতি যদি হয় তাহলে এখানে মেধার কি মূল্যায়ন হতে পারে? তো এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তার দাড়ি, নামাজ কালাম, তারপরে শেষে এই তার যে সুরত, এরপরে তার যে পলিটিক্যাল কানেক্টিভিটি এবং তার যে ধনসম্পদের বহর, এই পুরো জিনিসটি মানে আগের যে ছাগল কাণ্ড ছিল সেই ছাগল কাণ্ডের বাবা হিসেবে এখন নতুন করে এখানে আবির্ভূত হয়েছে। তো কাজেই এই যে টোটাল বিষয়টি এখন বলতে গেলে যে টোটাল বিষয়টি এখন মানে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে রীতিমতো এখন একটা একেবারে ঘিয়ে মানে কি যেন বলে আগুন ঢেলে দেওয়ার মতো, মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এখন এটার ফলে কি হচ্ছে, আন্দোলন কিন্তু ক্রমশ দানা বাঁধছে এবং তার সাথে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তাদের আন্দোলনও কিন্তু যুক্ত হয়েছে। আমরা আবার একটু দেখে আসি যে কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যে আগামীকাল পিএসসি ঘেরাও আন্দোলন হবে, মোহাম্মদ তপু ভাই বলেছেন, আর একজন হলো 100% চেয়ারম্যানও জড়িত। তারপরে মিনিস্টাররা কি করছে যে ইন্ডিয়া বয়কট ব্লকড। তারপরে একটা নিউজ সুপার পাওয়ার 18 সালে হয়েছে এমন কোটা আন্দোলন, তাতে কিছু হয়েছে কাউন্টার ইন্টেলেকচুয়াল বেস এত মজবুত নয় যে সরকারের সাথে পেরে উঠবে। আমেরিকা সুপার পাওয়ার হয়েছে বুদ্ধিমত্তার প্রযুক্তির আপডেট এবং প্রয়োগের মাধ্যমে। হারুনা রশিদ বলেছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, শুধু চাকরি ক্ষেত্রে নয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা সহ প্রত্যাহার করার দাবি হোক। কোটা ভারতীয় রেল লাইন করিডোর চুক্তি বাস্তবায়ন পর্যন্ত কোটা আন্দোলন চলতে পারে। একজন ঠান্ডা মাথার নেতা হিসেবে বলেছেন 100% অ্যাগ্রি স্যার, আপনি সঠিক জায়গায় চলে এসেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আমরা আলোচনা চলছি এখন। প্রায় 807 জন আমাদের সঙ্গে আছেন, যারা আছেন কথা শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ। একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আমরা একটা জটিল যাকে বলে ভূ রাজনৈতিক অবস্থার মধ্যে পড়েছি। আমাদের এই যে বাংলাদেশে যারা আন্দোলন করছেন এই মুহূর্তে, আমি তাদের প্রতি একটা অনুরোধ জানাবো যে কোনো অবস্থাতে যেন এখানে স্যাবোটাস না হয় এবং কোনো অবস্থাতে যেন আন্দোলনকারীর মধ্যে কোনো চক্রান্তকারী ঢুকে যেতে না পারে। এর কারণে হলো বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে কিন্তু পিছন দিক থেকে ছুরি মারা হয়েছে এবং এই যে আন্দোলন করতে 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 আন্দোলনকারীদের মধ্যেই এমন মানুষ তৈরি করা হয়, এমন ঘাতক তৈরি করা হয় যারা পিছন থেকে ছুরি মারে। আমাদের দেশের যেমন কয়েকটা সফল এর আগের কোটা বিরোধী আন্দোলন হয়েছে, দেখেন সেই আন্দোলনের ফলে আপাত দৃষ্টিতে কোটা বাদ দেওয়া হলো, আবার সেই এত বছর পর আবার কিন্তু সেই আন্দোলনগুলো করতে হচ্ছে। তো কাজেই আমাদের যারা পলিটিক্যাল নেতা রয়েছেন তারা কমিটমেন্টের দিকে, রাজনীতির দিকে নিজেরা কখনোই ঠিক ওই সততাটা প্রকাশ করেন না। আগেকার দিনে যেটা হলো মানে রাজা কখনো মিথ্যা বলেন না, এখন উল্টে গেছে, যে রাজা যত মিথ্যা বলতে পারে তার সফলতা তত বেশি। তো এই যে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হলো, আবার সেটা ঘুরে ফিরে এমনভাবে জাতির ঘাড়ে আবার আসলো যে ছাত্রদেরকে কিন্তু নতুন করে সেই কোটা বিরোধী আন্দোলনে নামতে হলো। এখন একদিকে শিক্ষকরা আন্দোলন করছেন, আর একদিকে ছাত্ররা আন্দোলন করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আমাদের যে সেন্ট মার্টিন নিয়ে সমস্যা, এটা কিন্তু যায়নি এখনো পর্যন্ত। ওখানে চীন কিন্তু খেলছে, মায়ানমার কিন্তু ওই জায়গাটা নিয়ে খেলছে এবং সেন্ট মার্টিনের সঙ্গে আমাদের যে মূল ভূখণ্ডের যে যোগাযোগ, এটি কিন্তু এখনো হচ্ছে না। এবং এটি যখন প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন তখন বলা হয়েছিল যে চীন মূলত প্রধানমন্ত্রীকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছে। আবার এখন মাননীয় প্রধানমন্ত্রী আছেন চীন দেশে, তো চীনের সঙ্গে যেন তার একটা ভালো যোগাযোগ না হয়, এই জন্য ভারতের পক্ষ থেকে এই যে একটা অস্থির অবস্থায় প্রধানমন্ত্রীর উপর একটা চাপ প্রয়োগ করার জন্য নানামুখী ষড়যন্ত্র কিন্তু এখানে চলছে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে যেন এত সুন্দর একটি আন্দোলন, সেই আন্দোলন যেন কোনো অবস্থাতে মিক্স আপ হয়ে না পড়ে, এখানে যেন কোনো ট্রেটার ঢুকতে না পারে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী রয়েছেন বা শিক্ষক মন্ডলী রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের এই বিষয়টি সতর্ক হওয়ার জন্য। 1, 2 নম্বরে এখানে আদালত এবং আমাদের যে অ্যাটর্নি জেনারেলের অফিস, আমার কাছে এই তাদের যে ভূমিকাটি, এই ভূমিকাটি আর একটু প্রম্পট হলে আমার কাছে মনে হতো যে মানুষের যাকে বলা হয় দুর্ভোগ এবং দুর্দশা কমে যেত। যেমন দেখা গেল হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ রায়ের কপি দরকার, এখন এটি খুব দ্রুত করা সম্ভব ছিল। অ্যাটর্নি জেনারেল সেটি না পাওয়া পর্যন্ত সেই রায় নিয়ে আবার সে অ্যাপিলেট ডিভিশনে যেতে পারছে না, আবার অ্যাপিলেট ডিভিশন সেই রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত তাদের সিদ্ধান্ত দিতে পারছে না। তো এভাবে দেখা গেল যদি 4 থেকে 5 দিন সময় চলে যায় এবং এই 4-5 দিনে যদি আন্দোলন ঠিক আরো বিস্তৃতি লাভ করে এবং সেখানে যদি কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আন্দোলনের সঙ্গে আরো নিত্য নতুন যাকে বলা হয় তথ্য যুক্ত হয়, দাবি যুক্ত হয়। যেমন দেখা গেল আজকে কিন্তু বেশ কয়েকটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। সেটি হলো দেখা গেল যে বাংলাদেশের মধ্য দিয়ে অনেকগুলো ভারতীয় সেই যে বাস এগুলো চলছে। আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা রোড মানে সড়ক পথে ট্রানজিট আছে, অর্থাৎ ভারতীয় বাস বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশের বাসও কিন্তু ভারতে যাচ্ছে। এটা কোনো সময় কিন্তু এভাবে ভাইরাল হয়নি, কিন্তু আজকের দিনে এই পদ্মা সেতু দিয়ে ভারতীয় নম্বর প্লেটওয়ালা বাস যাচ্ছে এবং সেই বাস সেই দেখা গেল যে বেনাপোল হয়ে ত্রিপুরা যাচ্ছে। এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে, যাকে বলা হয় মানুষের যে এখন যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটাকে সেই বাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাস কিন্তু অনেকদিন যাবত চলছে, কিন্তু এই সময়টিতে এটি আমাদের জন্য কিন্তু একটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে এবং এরকম কোনো বাস যদি দেখা গেল কোনো আন্দোলনকারীদের সামনে পড়ে এবং সেখানে যদি কোনো ঘটনা ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেটি কিন্তু দেখা গেল যে ভারতের সাথে একটা যুদ্ধাবস্থা আমাদের একেবারে তৈরি হয়ে যাবে রীতিমতো। তো যার জন্য সবাইকে কিন্তু সব ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে এবং এই যে এখন সরকার এখানে যে এই কোটা বিরোধী আন্দোলনটিকে নিয়ে খেলছে কিনা আমি বলতে পারবো না, বাট এতে করে কি হচ্ছে, পুলিশ, তারপর সরকারি কর্মকর্তা, আমলা, তারা কিন্তু সবাই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে এবং তারা ভয় পেয়ে যাচ্ছে। এই কারণটা হলো মূলত যে এখানে অনেকগুলো
এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো যেমন পুলিশ বা পুলিশের মধ্যে এখন দুর্নীতি বিরোধী অভিযান চলছে, বেনজির কাণ্ড, আসাদ কাণ্ড ঘটলো, এনবিআর কিছু ঘটনা ঘটছে, সরকারি অফিসগুলোতে একটা ভয় ভীতি ছড়িয়ে পড়েছে। তো সেই অবস্থাতে যখন এরকম একটা কোটা বিরোধী আন্দোলনটি যদি 15 দিন চলে, 1 মাস চলে, তাহলে সরকারি অফিসগুলোতে যে চেইন অফ কমান্ড বলতে যা বোঝায় সেটি কিন্তু আলটিমেটলি থাকবে না। এবং সেটি যদি না থাকে তাহলে এই যে সরকার এখন যেভাবে চোখ বুজে অনেক কিছু করতে পারছে, তার মূল শক্তিটা হলো আমলাতন্ত্র। তো সেই আমলাতন্ত্র যদি দুর্বল হয়ে যায়, কিংবা এই আমলাদের সঙ্গে যদি আন্দোলনকারীদের একটা সংঘাত হয়, এর আগে আপনি দেখবেন আওয়ামী লীগের জমানাতেই সচিবালয়ের এক কর্মকর্তাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছিল শাহবাগের ওখানে, একেবারে পুরো উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু সিরিয়াসলি একটা ব্যাড ইফেক্ট করেছিল সচিবালয়ের মধ্যে। এখন এই যে ছাত্র যারা আন্দোলন, তারা খুব স্মার্টলি কিন্তু বিষয়টা হ্যান্ডেল করছে। অর্থাৎ তারা বিকেল 3:30টার সময় সেই বাংলা ব্লকের যেটা করছে, এই সময়টিতে যখন অফিস থেকে সরকারি কর্মকর্তারা বাসায় ফিরবে, ঠিক সেই সময়টাতে রাস্তাঘাট অবরোধ করে রাখছে। ফলে এই যে গাড়ি বিলাসী যে সমস্ত সরকারি কর্মকর্তা, দামি দামি পাজেরো গাড়ি, দামি দামি লেক্সাস গাড়ি, মার্সিডিজ, বিএমডব্লিউ, সরকারি টাকা এসির মধ্যে বসে থেকে এই যে তারা রাস্তায় যে আটকা পড়ে যাচ্ছে, এবং ওই আটকা পড়ার মধ্যে দেখা গেল কোনো চিহ্নিত দুর্নীতিবাজ তারা এই পড়ে গেছেন, এবং সেই কোনো যার প্রতি অ্যাঙ্গার রয়েছে এইরকম কোনো কর্মকর্তা পড়ে গেছেন, এবং তার সঙ্গে জনগণের একটা সংঘাত হলো, আন্দোলনকারীদের একটা সংঘাত হলো, এবং ওইরকম আওয়ামী লীগ জমানাতে যেভাবে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছিল এক সরকারি কর্মকর্তাকে নিয়ে, ওইরকম কোনো একটা ঘটনা যদি এই সময়ের মধ্যে ঘটে যায়, এই সময় যে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে যদি ঘটে যায়, এর কারণ হলো প্রায় সব সরকারি অফিসে কিন্তু ডজন ডজন দুর্নীতিবাজ রয়েছে, এবং এই দুর্নীতিবাজদের মধ্যে আবার পারস্পরিক শত্রুতা রয়েছে। তো এরকম একজন দুর্নীতিবাজ হয়তো মৎস্য ভবনের সামনে আছে, আরেকজন দুর্নীতিবাজ হয়তো শাহবাগের ওখানে পড়ে রয়েছে, তারা কাউন্টার এখন একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিল, এবং এরকম একটা দুর্ঘটনা রাস্তার মধ্যে ঘটলো, এবং সেটা রীতিমতো একটা প্যানিক, একটা ডিজাস্টার হয়ে পড়বে। তো কাজেই এই যে আন্দোলনটা যেভাবে চলছে, খুবই কৌশলে আন্দোলনকারীরা আন্দোলন করছেন, এবং সরকারের যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন বুঝতে হবে যে এখন যারা আন্দোলন করছেন এরাই কিন্তু দেশটাকে অনাগত দিনে পরিচালনা করবেন। ফলে তাদের বুদ্ধিমত্তা নিয়ে, তাদের শক্তিমত্তা নিয়ে এখানে ন্যূনতম সন্দেহ প্রকাশ করা নির্বুদ্ধিতার সামিল, তাদের কৌশল জানা আছে, এবং এটাই কিন্তু যৌবন। অর্থাৎ এই যে 18 বছর থেকে 30 বছরের মধ্যে যে সকল যুবক এবং যুবতী, এদের মধ্যে থেকেই কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট তৈরি হয়েছিল, এদের মধ্যে থেকে জুলিয়াস সিজার তৈরি হয়েছিল, এই বয়সেই কিন্তু যাকে বলা হয় সম্রাট আকবর তৈরি হয়েছিল। তো এই বয়সটিতে সারা পৃথিবী জয় করা মানুষগুলো রয়েছে, এবং তারা এখন রাজপথে নেমেছে, এবং একজন দুজন নয়, লাখ লাখ লোক, টেকনাফ থেকে তেতুলিয়া। ফলে এদের সঙ্গে দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা বা ঘুষ খাওয়া কোনো লোকজন, কিংবা রাজনীতিতে পিছিয়ে পড়া করাপ্টেড যারা লোকজন রয়েছে, সরি কিংবা রাজনীতিতে পিছিয়ে পড়া কোনো সংগঠন যাদের প্রতি অ্যাঙ্গার রয়েছে জনগণের, তাদেরকে দিয়ে এই বিপুল জনগোষ্ঠীকে আপনি ঠেঙাতে পারবেন না। আগের 18-র যে কোটা বিরোধী আন্দোলন, সেটা শাহবাগ কেন্দ্রিক ছিল, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কেন্দ্রিক ছিল, এটি কিন্তু এখন ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়াতে, এবং এটা বাড়তি থাকবে ক্রমশ। কাজে এই বিষয়টিতে সরকার সতর্ক হবেন, আন্দোলনকারীরা সতর্ক হবেন, এবং যা কিছু ঘটুক না কেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের জন্য ভালো হোক, জন আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এবং কোনো যাকে বলা হয় ধান্দাবাজ আজে বাজে লোক যেন আমাদের জাতির উপর চেপে বসতে না পারে, এবং জাতির মেধা এবং মননশীলতাকে যেন নষ্ট করতে না পারে। এটাই আমার শুভাশিস রইল, আমার ইচ্ছা রইল। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।